ঐতিহাসিক বাড়ি আমাদের কাছে সবার কাছেই পরিচিত লোকমাতা রানী রাসমণি আজকে ওনার কাছারি বাড়িতে এসে আমাদের কালচার ক্যানভাস ইন্ডিয়া হাজির হয়েছে। নমস্কার, আর সকলকে জানাই শুভ শারদিয়া। আর সবাইকে রানী রাসমণিতে বাড়িতে আসার জন্য একটা হোল হার্টেড ওয়েলকাম ফ্রম দ্য ফ্যামিলি সাইড অ্যাজ ওয়েল। আমরা যেটা করে থেকে থাকি, আমরা শুধু রাজবাড়িতে এসে রাজবাড়ি দেখাই না, আমরা তার আনাচে কানাচে যারা আছেন এখনকার পরিবার তাদের মুখে অন্দরমহলে বসে সেই কথাগুলো আপনাদের সামনে আনি। তাই আজকে সময় নষ্ট করলাম না, এই দেউরি থেকে আমরা এখন ঢুকছি ভেতরে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতা শহরের SN ব্যানার্জি রোডে নিউ মার্কেটের ঠিক পেছনে ওনার রাজবাড়ি। চলুন পুজোর সময়টা রানী রাসমণির বাড়িতে কি চলছে সেটা আমরা একটু দেখে নিই। আসুন সবাই যাও। পুজোর ভিড়টা বুঝতে পারছেন, পুজোটা কিন্তু বাচ্চাদের, তাই রানী রাসমণির বাড়িতে বাচ্চারা ঠিক না আসলে হবে না। তাই স্কুল স্টুডেন্টসদেরকে নিয়ে সেখানে দেখানো হচ্ছে, কিন্তু সেটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্নটা হলো, আমরা কি পুরো রাজবাড়িটা ভেতর থেকে দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবো। শুধু তাই নয়, ফ্রম দ্য হর্সেস মাউথ আজকে আমাদের যিনি গেস্ট প্লাস অনারেবল গেস্ট ফর দ্য CCI's ইন্টারভিউ, মিস্টার প্রসূন হাজরা অ্যান্ড মিতুল হাজরা অফ হাজরা ফ্যামিলি, we are glad enough to make you all understand যে আমরা আজকে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা সত্যিই ঐতিহাসিক। তাই সঙ্গে থাকুন। এপিসোডটা যেহেতু শুরু হচ্ছে, আমার বলার কাজ আমি বলবো, প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড কমেন্ট। দেখুন, আজে বাজে তো কিছু দেখাবো না, কালচার ক্যানভাস ইন্ডিয়া একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট। দেখতেই পাচ্ছেন আশপাশটা, এটা হলো সেই দালান, সেই দালানে যেখানে বাবু পিতরাম দাস মহাশয় উনি পুজোটা আরম্ভ করেন। দেখতেই পাচ্ছি আমরা 1792 সালে এই পুজো আরম্ভ। তারপরের সময়গুলোতে স্বয়ং রানী রাসমণি এই দায়িত্ব নিয়েছিলেন, ভীষণ সাকসেসফুলি নিয়েছিলেন। এবং এটাও বলতে ভালো লাগছে, এই পরিবার এখনো পর্যন্ত সেই নিয়ম কানুন নিয়ে পুজোগুলো করছে। এই যে এইগুলো দেখছেন, এগুলো একদমই অন্দরমহলের বারান্দা। বাড়িটির বিশেষত্বটাই হলো যে এই সেই পুজোর দালান যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সখী বেশে মায়ের পুজো করেছিলেন। সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা একটু আলাদা আলাদা করে ইনফরমেশন দেবো। না, আপনারা এতদিন সিরিয়াল দেখেছেন, সিনেমা দেখেছেন, কিন্তু অরিজিনালি এত ভেতর থেকে রানী রাসমণির অন্দরমহলে, যেখানে মথুরামোহন বিশ্বাসের মতন বড় মানুষ, বাবু রাজচন্দ্র দাস মহাশয়, এনারা এই বাড়িতে থাকতেন। এবং শুধু তাই নয়, রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িতে প্রায়শই আসতেন। এবং এটাও শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রানীমাকে পিসিমা বলে ডাকতেন। তাই চলুন আস্তে আস্তে এবার আমরা ভেতর দিকে ঢুকি। পুজোয় তো বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, যখন তখন সবাই ভিজে যাচ্ছে। তাই ভেতরে ঢুকে আস্তে আস্তে দালানের দিকে যাই। আস্তে আস্তে আমরা আপনাদের অনেক কিছু দেখাবো। কাছারি ঘরে নিয়ে যাব, যেখানে রানী রাসমণির যে টেবিলটাতে বসে কাজ করতেন, সব ডিসিশন নিয়েছেন। এই সেই বাড়ি যেখানে দক্ষিণেশ্বর মন্দির হওয়ার ডিসিশন নেওয়া হয়েছিল। চলুন একদম সময় নষ্ট না করে ভেতর দিকে ঢুকি। আমি আর বাজে বকবো না, আমি আর না বাজে বকে আমাদের এইখানে রানী রাসমণির এক্সিস্টিং এক অংশের পরিবার, হাজরা পরিবারের সদস্যদের সাথে আজকে আমরা আড্ডা মারব। এবং আমরা কিন্তু একটা জমিয়ে আড্ডা শুধু নয়, আমরা একটা প্রচুর ডাইরেক্ট ইনফরমেশন আপনাদের সামনে আনবো, আনলাইক সিরিয়ালস অ্যান্ড সিনেমাস, রিয়েল ইনফরমেশন। স্টে টিউনড। চলুন আমরা এবার আড্ডায় বসি। সকাল থেকেই এই পুজোর দিনগুলোতে আমাদের কালচার ক্যানভাস ইন্ডিয়া ঠিক যেরকম আপনাদেরকে কথা দিয়েছিল, আজকে তাই হচ্ছে। আমরা বসে আছি রানী রাসমণিরই পরিবারের হাজরা বাড়ির সদস্যদের সাথে। আমরা প্রথমতই আমি ওনাদেরকে একটা বিশাল বড় থ্যাংক ইউ জানাচ্ছি, যে এই অপরচুনিটিটা তো সবাই পায় না। প্রসূনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। তুমিও এসছো যে তোমার টিম নিয়ে,
আমরাও আছি, আমাদের পরিবারের সবাইকে নিয়ে, আমার বোন, দিদি, ভাইপো সবাইকে নিয়ে আছি। মানে এটা আমার জন্য আমি ভীষণ মানে আপ্লুত হয়ে উঠছে, মানে আমার বলা, আই এম লুজিং আউট অফ মাই ওয়ার্ডস, বিকজ আমার জন্য ছোটবেলা থেকে রানী রাসমণির পরিবার, ইনফ্যাক্ট মৌসুমীদি, মানে আমাদের টিমে জবে থেকে আমি একটাই কথা বলে আসি, আমি হলাম গুণমুগ্ধ ফ্যান একজন এই পরিবারের ইতিহাসকে নিয়ে, রানীমার ফ্যান। মানে আমি ওনাকে ইনফ্যাক্ট যখন কাউকেই চিনতাম না, আমি একলা একলা এসে মাকে নমস্কার করে বা একটু দালানে দাঁড়িয়ে এই শান্তিটা অনুভব করে বেরোতাম, যেটা সত্যিই আছে। মানে সকলকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে একজন আমাদের বয়োজ্যেষ্ঠ পিসিমা, আমাদের এই বাড়ির একজন বড়, তোমার থেকেই শুরু করি পিসি। তুমি এখন এই বাড়ির বয়স জ্যেষ্ঠা, তোমার ছোটবেলার সময় একটা পুজো, সেটা কি এখনো ওরম ভাবেই দেখছো নাকি? না ভাই, ওইটা একটু পাল্টে যাচ্ছে। তখনকার দিনে একরকম পুজো দেখেছি ছোটবেলাতে, এখন এই বয়স হয়েছে, এখন আর একরকম পুজো দেখছি। আচ্ছা, ছোটবেলাটা একটু অন্যরকম ছিল, পুজো আনন্দ এসব ছিল। এখন বয়স হয়েছে, আনন্দও আছে পুজোতে, কিন্তু একটু অন্যরকম। এখন ভাই বোন ভাইপো সবাই ওরা নানা করে পুজো করছে। আমরা যখন বাবা কাকা জ্যাঠাদের সময় দেখেছি তখন একরকম, এখন এই আমাদের ভাই বোনেরা ভাইপোরা এখন সেই রকম, মানে আলাদা রকম। এটা কি অনেকটা ইম্প্যাক্ট অফ, মানে এই যে দায়িত্ব ভাগের ব্যাপারটা, সেটা কি ইকুয়াল আছে? মানে আগে যেরকম থাকতো, যে এত বড় একটা মহোৎসব, এটা মানে দুর্গাপুজো তো আর সাধারণ ব্যাপার নয়, আর তার মধ্যে আবার জানবাজার রাজবাড়ির পুজো, তো সেটা একটা, শোনো কি বললে, এটা দায়িত্ব, এই দায়িত্ব ভাগের ব্যাপারটা, মানে আমরা কি মানে এই পুজোটার সময় সকলকে আমরা একসাথে নিয়ে আমরা পুজোটা আমরা করছি, সকলকে একসঙ্গে নিয়ে এই পুজোটা আমাদের হয়। হ্যাঁ, আর আমাদের দায়িত্ব বলতে তখন সব ছিল বড়রা, তখন একরকম ছিল, এখন আমরা একটু বড় হয়েছি, এখন আর এক রকম আমাদের দায়িত্ব। হ্যাঁ বল প্রসূনদা, আমি তোমার অনেক ভিডিওস আমি দেখেছি, মানে অনেকেই এসেছেন তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনেছে এই বাড়ির ইতিহাস। একটু চাইছি যে এই বাড়ি আমরা ভেতরে ঢোকার সময় দেখলাম বাবু পিতরাম দাস মহাশয় এই বাড়িটাকে 1792 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় থেকে যদি তোমার একটুখানি কথা। বাড়িটা তৈরি হয়েছিল তারও আগে। আচ্ছা, তারপরে পুজোটা শুরু করেছিলেন উনি পিতিরাম দাস, অবভিয়াসলি। আচ্ছা, এবং সেই 1790 সাল থেকে আজকে 2025 সাল অব্দি আমরা পুজোটা কন্টিনিউ করে আসছি। দেখুন, পুজোটা প্রথমে উনি করতেন, তারপরে ওনার ছেলে রানী রাসমণির হাজবেন্ড বাবু রাজচন্দ্র দাস করতেন। 1836 সালে রাজচন্দ্র দাস মারা যাওয়ার পরে রানীমাই পুজোটা দায়িত্ব নেন, এবং খুব দায়িত্ব সহকারে ওই পুজোটা উনি আরো বেশি ধুমধাম করে করতে থাকছেন। তারপরে উনি দেহত্যাগের 1861 সালে দেহত্যাগের পরে 1864 সালে মথুরবাবু এখানে প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসেন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসে উনি এখানে সখী বেশে চামর দুলিয়ে পুজো করেছিলেন। আচ্ছা, এই সেই বিখ্যাত দালান যেখানে চামর দুলিয়ে ঠাকুর পুজো করেছিলেন। এবং উনি মহিলা বেশে এসেছিলেন আমাদের বাড়িতে। যখন তুমি পুজোর সময় আসবে দেখতে পাবে আমাদের বাড়ির মহিলারা দালানের বাঁদিকে দাঁড়ায়, আচ্ছা, পুরুষরা ডান দিকে দাঁড়ায়, আর মাঝখানটা দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আচ্ছা, তো উনি মহিলাদের মধ্যে এমন মহিলা সেজে দাঁড়িয়েছিলেন, চামর দুলিয়ে পুজো করছিলেন, যে মথুরবাবু ওনাকে চিনতে পারেননি। আচ্ছা, তো উনি ওনার ওয়াইফ জগদম্বাকে জিজ্ঞেস করেছিলেন যে ওই সুন্দরী মহিলা কে? তখন জগদম্বা বললো, চিনতে পারলে না, ও তো তোমার ছোট ভট্টাচার্য। এরকম অসংখ্য ইতিহাস জড়িয়ে আছে আমাদের বাড়ির পুজোর সঙ্গে। এবং যেমন ধরুন, এক বছর ঠাকুর এসে দুর্গাপুজো করে জগদ্ধাত্রী পুজো করে প্রায় 1 মাস ছিলেন আমাদের এই বাড়িতে, করে উনি ফিরে গেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। আর আমাদের পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে 3 দিনই কুমারী পুজো হয়। আচ্ছা, মানে এটা সচরাচর কিন্তু দেখা যায় না। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই কুমারী পুজো হয়। আর আমাদের বলিদান প্রথা আমরা বড়দেরকে বুঝিয়ে সুঝিয়ে 2003 সালে বলিদান, ছাগ বলি যে হতো, বলিদান প্রথা আমরা বন্ধ করি। ওটা কি রানীমার সময় ওই ছাগ বলি হতো? রানীমার শ্বশুর মশাইয়ের সময় থেকে, মানে আপনি রানীমা যে ধরছো তুমি, আমরা তারও আরো ধরো 50 বছর পেছন থেকে বলছি। ওকে, সেই 1790 সাল। তাহলে প্রসূনদা, এই প্রশ্নটা অনেক জায়গায় ওঠে, কেননা 1792 সালে যে পুজোটা, এটা তো বাড়িটা তার আগে থেকে তো এই বাড়ি, তবে থেকেই এই পুজোটা চলছে। তো এরকম অনেক জায়গাতেই শোনা গেছে যে এই পুজো তো অনেক পুরনো বোঝাই যাচ্ছে সেটা, কিন্তু এইটা কি ঠিক যে এরকম অনেকেই ক্লেম করে যে এর থেকে পুরনো পুজো নেই? মানে কলকাতায় তো ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুজো তো, কিন্তু আমাদের চেয়ে পুরনো পুজো সাবর্ণ রায়চৌধুরী বিয়ের পুজো। সাবর্ণ রায়চৌধুরী বেহালা, ওনাদের পুজো আমাদের চেয়েও পুরনো।
আচ্ছা আচ্ছা, আমাদের পুজো হচ্ছে রানী রাসমণি বাড়ির মধ্যে যে এখন তিনটে বাড়িতে পুজো হয়, আচ্ছা। তার মধ্যে ওল্ডেস্ট। আচ্ছা আমাদের এই পুজো শুরু হয়েছে 1790 সালে। আচ্ছা পাশে চৌধুরী বাড়ির পুজো শুরু হয়েছে 1878 সালে। আচ্ছা 1878 মানে বেশ সালে। অনেকটা গ্যাপ, অনেকটা গ্যাপ। আচ্ছা তারপরে ওই বিশ্বাস বাড়িতে যে পুজো শুরু হয়েছে আচ্ছা। সেটা 1900 সালে, প্রথম দিকটা। 1820 সালে। আচ্ছা। ওইটা মানে আমার বাবার দিদিমা ওই বাড়িটা তৈরি করে দেন। আচ্ছা, আচ্ছা। এই বাড়িতে স্থান সংকুলন না হওয়ার জন্য ওই বাড়িটা তৈরি করে দেন আচ্ছা। 1819-20 সালে। আচ্ছা। তারপরে ওই দালানে ওই বিশ্বাসদের বাড়িতে পুজোটা শুরু হয়। আচ্ছা। এইটা রানী রাসমণি বাড়ির মধ্যে ওল্ডেস্ট পুজো। এই 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 পুজোটা। আর বাকি ধরুন যা বলবে আমাদের এখানে স্ত্রী আচার, মহিলারা কি করেন এই করেন, আমার বোন মিতুল একদম মিতুল দি, আমি একটু রিকোয়েস্ট করবো, মানে তোমরা কারেন্ট জেনারেশন, এই বাড়িতে আমাদের পাবলিক, আমরা তো নর্মাল পাবলিক, সাধারণ প্রজা, এই বাড়ির একটা বিশেষত্ব ভীষণ বাইরে বেরোয় পুজো নিয়ে, নবপত্রিকা স্নান। এইটা যদি তোমার মুখে একটু শুনি। যেটা আমরা মানে সোজা বাংলায় বলি কলাবউ স্নান। এক্স্যাক্টলি, মানুষ তো তাই বোঝে। কলাবউ স্নান তো রানীমার সময় এখনো যেরকম কলাবউ স্নান আমাদের এখানে ঢাক ঢোল বাদ্যযন্ত্র বানিয়ে যায়, সেই সময় তো আরো রানীমার সময় তো ব্যাপারটা অনেক বেশি ফ্লারিশ ছিল সেই যুগে। তো রানীমার এরকম কলাবউ স্নান করতে যাচ্ছে ঢাক ঢোল সহকারে, আমাদের যেরকম রিচুয়ালস। তো হঠাৎ গভর্নর হাউসে এক লাট সাহেবের ঘুম ভেঙে যায় সকালবেলা, ঢাকের আওয়াজে। উনি তো বিরক্ত হবেন, ইংরেজ বলে কথা। তো উনি না ওই কলাবউ ওখানেই আটকে দেন, আটকে ফেরত পাঠিয়ে দেন বাড়িতে। আর রানী রাসমণি তো সেই অপমান মেনে নেওয়ার মহিলা নন, তিনি আবার দ্বিগুণ মানে বাদ্যযন্ত্র পাইক পেয়াদা দিয়ে কলাবউ স্নান করতে পাঠান। তাতে লাট সাহেব ওনার নামে মামলা করেন। তো মামলা করে ওনার নামে 50 টাকা জরিমানাও হয়। আর ওনার যেত কি আমাদের সেই সময় 100 ঘোড়ার গাড়ি মানে মানে চালু রয়েছে যে 100 ঘোড়ার গাড়ি করে নাকি কলাবউ স্নান যেত। বাপরে বাপ। তো যাই হোক, সেটা তো ধরুন কাকতলীয় চলে এসছে, এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, কিন্তু প্রজাদের গান আছে সেই নিয়ে যে রানীমার কলাবউ যাচ্ছে 100 ঘোড়া করে। এখনো আমরা 100টাতে তো আর থাকতে পারলাম না, ওই শূন্যবাদ দিয়ে একে নেমে গেছি। কিন্তু হ্যাঁ, আমরা চেষ্টা করি নিয়ে যাই, ঐতিহ্যটাকে রাখার চেষ্টা করে যাচ্ছি। আর বাবুঘাটেই যাই, ওনার হাজবেন্ডের নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। আর এবার হচ্ছে যে উনি ওনার নামে মামলা করে, মামলাতে ওনার 50 টাকা জরিমানা হয়। তো সেই সময় উনি কি করেন যে বাবুঘাট মানে ওনার হাজবেন্ডের নামে যে বাবু রাজচন্দ্র দাস ঘাট, পুরো যেটা আমাদের এখন SN ব্যানার্জি রোড, তো ওটা যানবাজার দিয়ে সোজা রাস্তা, যেখানে আজকাল মিটিং মিছিল প্রতিবাদ সভা আমরা ধর্মতলার মোড় বলি, হ্যাঁ, তো সেইটা তখন মানে বাবু রোড ছিল, বাবু রাজচন্দ্র দাস ঘাটে। ওটা না উনি গড়ান কাঠ দিয়ে আটকে দেন। আর তখন তো বাইপাস ছিল না, মানে উত্তর থেকে দক্ষিণে যাওয়ার মানে রাস্তা বলতে মানে বেরোনো বলতে হচ্ছে ওই ধর্মতলার মোড়, মেন রোড। তো সেই সময় সকলে খুব বিপদে পড়ে, ইংরেজ সাহেবরা বিশেষ করে। ওনারা না মামলা প্রত্যাহার করে 50 টাকা ওনার জরিমানার ফেরত দিয়ে যান। পরের বছর উনি আরো মানে ভালোভাবে ফ্লারিশ শুভেতে কলাবউ স্নান সেই থেকে যে চালু হচ্ছে, আমরা আজও সেই একটা ঘোড়া আমরা চলে এসেছি, কিন্তু আমরা সেইভাবেই রাখার চেষ্টা করি। হ্যাঁ, কলকাতা শহরে একমাত্র রানী রাসমণি বাড়িতে ঠাকুর বাড়ি থেকেই কিন্তু এখনো ঘোড়ার গাড়ি করে রানীমার একটা ছবি যায়, তার হ্যাঁ প্রতিকৃতির সঙ্গে, হ্যাঁ রানীমার প্রতিকৃতি নিয়ে আমরা ওই ঘোড়ার গাড়িতে আমরা যেরকম ছাতা মাথায় দিয়ে করি যে ছাতা নিয়ে যে রানীমাও আমাদের সঙ্গে এখনো আছে। আর এই বাড়ি আর একটা হচ্ছে যে জানবাজারে যেটা ছিল না, মানে রানীমার কোনো মূর্তি ছিল না, যেখানে এত রানী রাসমণি বাড়ি, জানবাজার বলতেই লোক বোঝে রানী রাসমণি বাড়ি। তো আমার বাবা দীপেন কুমার হাজরা, যিনি কিছুদিন আগে গত হয়েছেন, উনি ভীষণই অ্যাক্টিভ নিয়ে পুজো নিয়েছিলেন। উনি সিটি সিভিল কোর্টের সিনিয়র লয়ার ছিলেন। তো ওনার তত্ত্বাবধানে আপনারা দেখবেন রানীমার মূর্তি এই ঠাকুর দালানে স্থাপন করা হয়, প্রতিষ্ঠা করা হয়। এই হচ্ছে আমাদের বাড়ির ইতিহাস। রানীমাকে নিয়ে রানীমাকে নিয়ে কথা বলতে শুরু করলে তো শেষ হবে না, কিন্তু মানুষের উপরে যে ইম্প্যাক্ট গুলো পড়েছে, যে স্পেশালি মানুষের সিনেমা দেখেছে, হ্যাঁ তখন তো ইংরেজ আমল, যখন প্রজারা মনে করছিল সেই রানীমার সেই জয়, যে ব্রিটিশরা তার জরিমানার টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে হয়তো মানে এক ধরনের স্বাধীনতাতেই রানীমার জয় হয়েছে, একদমই মানে সেরকম একটা সেন্টিমেন্ট। আরেকটা কথা প্রসন্দা, এটা বলা যেতে পারে যে অন্যান্য এই বনেদি পরিবারের মতন এই বাড়ি ঠিক ব্রিটিশ চাটু করা তার মধ্যে ছিল না। এই বাড়িতে
মোটামুটি রানিমার সময় থেকে অ্যান্টি ব্রিটিশ হয়ে এসছে। এক্স্যাক্টলি। যে তো পায়রা ওড়ানো, বুলবুলির লড়াই, যে ওই নীলকণ্ঠ পাখি ওড়ানো, মানে দেখানো, ব্রিটিশদের খুশি করার জন্য দেখানো, বা কামান দাগা, হ্যাঁ। ওইসব কিন্তু আমাদের কোনো রিচুয়ালস ফলো করা একদমই। হয় না। রানিমার সময় একদম সিম্পল বাঙালি, উনি একটা ঘরোয়া মহিলা ছিলেন, ঠিক তাই। লোকে ওনাকে রানী উপাধি দিয়েছিল, ঠিক তাই। লোকে ওনাকে রানী উপাধি দিয়েছিল, এবং তাতে করে মানে উনি অ্যান্টি ব্রিটিশই ছিলেন। যতবার আমার বোন যেটা বললো যে ওই জরিমানা করেছিল, তারপরে দেখুন জেলেদের মাছ ধরা, হ্যাঁ, জেলেদের exactly মাছ ধরা, প্রশ্নটাই। যিনি উনি ঘুষুরি থেকে গঙ্গা লিজ নিয়েছিলেন, ঘুষুরি হ্যাঁ। থেকে আপনার চাঁদপোল ঘাট এই আচ্ছা, অবধি, চাঁদপোল ঘাট অবধি, আচ্ছা। গঙ্গা লিজ নিয়েছিলেন। ব্রিটিশরা পয়সার লোভী ছিল, একদম। দিয়ে দিয়েছিল লিজ, হ্যাঁ। তো উনি চেন দিয়ে বেঁধে দিয়েছিলেন। তো এবার এইদিকে জাহাজ ওইদিকে যেতে পারছে না, আর ওইদিকে জাহাজ এইদিকে যেতে পারছে না। সেম ম্যাচ ও যেরকম বললো যে রাস্তা এদিক ওদিক যেতে পারছে না, কলকাতাতে তখন এত রাস্তা ছিল ঠিক না, তাই। এই ধরুন এই জাস্ট এইটাই এই ছিল। মেন রাস্তাটাই ছিল। এটাই ছিল, জাহাজ পারাপার জাহাজ পারাপার আচ্ছা। বন্ধ হয়ে গেল। তখন রানীমা বলল যে তোমাদের জাহাজ যাওয়ার জন্য আমার জেলেরা মাছ ধরতে পারছে না, মাছ পালিয়ে যাচ্ছে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি, দিয়েছি। জাহাজ যেতে দেবো না। Exactly. তখন আবার ওই জরিমানা উইথড্র করে আজকের ডেট অবধি সারা ভারতবর্ষে কোথাও জেলেদের উপরে মাছ ধরার জন্য ট্যাক্স দিতে হয় না। এইটা কিন্তু রানীমার প্রচলন। মানে এটা তার মানে নিঃসন্দেহে বলা যেতে পারে যে রানীমাও একজন রিফর্মার ছিলেন। মানে রানীমা তো তখনকার দিনে রেনেসাঁস রিফর্মার ছিলেন। আচ্ছা, রমারোলা বলেছিলেন যে রানীমা অষ্টসখীর এক সখী, একদমই। এবং রানীমা যদি না থাকতেন আজকে মানুষ রামকৃষ্ণদেবকে পেত না। ঠিক তাই। উনি ওখানে পুজো করানোর ঠিক তাই। জন্য নিয়ে এসেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। ঠিক রামকৃষ্ণদেব যদি না আসতো বিবেকানন্দকেও পাওয়া পাওয়া যেত যেত না। না। তো অনেকে তাই বলে যে তিনজনের যে ছবি দিয়ে পুজো হয়, যেমন বেলুর মঠ, আমাদের এই বাড়ির ছবি ওদের মেন মিউজিয়ামে ঢুকেই প্রথমেই লেফট হ্যান্ড সাইডে আমাদের এই বাড়ির ছবি রেখেছে। আচ্ছা, এবং এখন ওরা রিসার্চ করছে রানীমার ওপরে, আচ্ছা। এবং বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে হেল্প চায়। হয়তো ধরুন আর 5-10 বছরের মধ্যে আচ্ছা। ওনারা রানীমাকে নিয়েও একইভাবে প্রচারটা একইভাবে করবেন। প্রচার করবে। যেটা উচিত, ওনা আমার তো মনে হয় তাই যেটা উচিত। ওনাদের তিনজনের ছবি সবসময় রাখেন, আচ্ছা। স্বামীজি, রামকৃষ্ণদেব আর সারদা মা। ওর সঙ্গে ওনাদের কথাবার্তা হচ্ছে যে রানীমার ছবিও রাখবেন। কেননা সত্যি কথা তো উনি তো অষ্টসখীর এক সখী, শুধু তাই নয়, তখনকার অগ্নিকন্যা ছিলেন। হ্যাঁ, মানে আপনারা এই খবরটা না খুব একটা প্রচার পাইনি, যেটা হচ্ছে যে সতীদাহ বিরোধী সেই Exactly. সময় বিধবা বিবাহ, হ্যাঁ, মানে এগুলোতে উনি কিন্তু উৎসাহ প্রচুর দিয়েছিলেন। এমনকি উইলিয়াম কেরি, Okay. তারপরে রামমোহন রায়, হ্যাঁ, আর হ্যাঁ। ওনার হাজবেন্ড মানে রাজচন্দ্র দাস, সতীদাহ বিরোধী প্রথম যে মিটিংটা সেটা এই জানবাজার বাড়িতেই হয়েছিল, বাড়িতেই এই বাড়িতে। ওনার উৎসাহে। তা লর্ড বেন্টিকের সময় এটা আইন প্রণয়ন হয়, কিন্তু শুরুটা পর্যন্ত রানীমার হাত দিয়েই হয়েছিল। যেমন বিধবা বিবাহের এটাও আমাদের বাড়িতে প্রথম এটা যে হয়েছিল না, আচ্ছা। ওই এঁটো পাতে খাওয়ানো, Correct, correct, এটা এই বাড়িতে করেছিলেন। আর রানীমাকে উনি তো প্রায় 23-24 বছরের ছোট ছিলেন, আচ্ছা। বিদ্যাসাগর মশাই, উনি আচ্ছা। পিসিমা বলে ডাকতেন। Exactly, হ্যাঁ, রানী এটা আমি পিসিমা, শুনেছি। পিসিমা বলে ডাকতেন। তো উনি পারমিশন চেয়েছিলেন যে এই বাড়িতে আমি একটা বিধবা বিবাহের একটা প্রথম প্রথা প্রচলন আচ্ছা। করো। আচ্ছা। তো এখানে আমাদের এই দালানের পাশে যে আমাদের আটচালা এই side এ আছে, এইগুলো, হ্যাঁ। এইগুলো তো তুমি দেখিয়েছো নিশ্চয়ই Exactly, এতক্ষণেতে। হ্যাঁ। তো ওখানে খাওয়া দাওয়া হতো। আচ্ছা। তখন প্রথমে এক রাউন্ড লোকেদের খাওয়ানো হলো, আচ্ছা। খাওয়া দাওয়া পাতা তোলা হলো না, এঁটো পাতা কলা পাতা রাখা হলো ওটাতেই। এবং ওটাতেই যারা বিধবা বিবাহ ইচ্ছুক তাদেরকে বলা হলো যে তোমরা ওখানে খেতে বসো। আচ্ছা। তো অনেকে মজা ফুর্তি করার জন্য বিয়ে করতে চাইছিল, দুটো বউ বাড়িতে আছে আর একটা আরেকজন, বিধবা বিয়ে হ্যাঁ, করি আর হ্যাঁ, কি। হ্যাঁ। তারা অপোজ করেছিল যে রানীমা বাড়িতে ডেকে আমাদের অপমান করছে। আচ্ছা। কিন্তু যারা সত্যি ইচ্ছুক ছিল ওই পাতে বসতে ছিল, তাদেরকে ওই পাতা খেতে দেওয়া হয়নি, ফ্রেশ পাতাই দেওয়া Of course, হয়েছিল। হ্যাঁ। কিন্তু বেশিরভাগ লোকই ইচ্ছুক ছিল বিধবা বিবাহ। এইটা হচ্ছে আমাদের এই বাড়িতেই কিন্তু সূচনা হয়েছিল। এই আচ্ছা, প্রসূনা, মিতুলদি, তুমিও আমাকে এই ব্যাপারে একটুখানি গাইডেন্স করো যে এই বাড়ির যে পুজোর যে পুরো এত বছরের যে রীতিনীতি, এই বাড়িতে এখন সন্ধি পুজোর নিয়মটা কি এক আছে নাকি কিছু স্পেশাল সন্ধি পুজো হয় এখানে? সন্ধি যেমন বললাম, প্রসূনদা বললেন যে বলি প্রথা বন্ধ হয়ে গেছে, তার বদলে কি কোনো অন্য দ্রব্য বলি দেওয়া হয়? চাল কুমড়ো, আখ, এইগুলো আখে বলি দেওয়া হয়। সন্ধি পূজার কোনো নিয়ম চেঞ্জ হয়নি, বলিদান প্রথা ছাড়া। আচ্ছা। আর কোনো নিয়ম মাফিক সন্ধি পুজো পরিমাণে। একটু পরিমাণ কমেছে। আচ্ছা। ধরুন
আগে 40 মণ চালের নৈবেদ্য হতো, আচ্ছা। এখন 1 মণ চালের। আচ্ছা, ঠিক। কারণ বুঝতে পারছেন, সময়ের সাথে সবকিছুই পাল্টাচ্ছে। ঠিক। এবার সময় না নষ্ট করে দাদা, আই উড লাইক টু, দিদি তোমরা যদি পারমিট করো, আমি তাহলে সব দর্শক বন্ধুদেরকে একটু ঘুরিয়ে স্পেশালি কাছারি ঘরটা একটু আর দেখাই। পুজোর সময় রিকোয়েস্ট ডেফিনেটলি, ডেফিনেটলি। সবাই আসবে, আমাদের বাড়ি অবরিত দ্বার খোলা থাকে এবং প্রসাদ বিতরণও হয় যতক্ষণ রানীমার সামনে থালায় প্রসাদ থাকে। সব লোক এরকম পরিচিত কি আমাদের বাড়িতেও প্রসাদ না পেয়ে যায় না। একদমই তাই। আর এই বাড়ি তো স্বয়ং রানীর আসমনি তো মা রানীমার অন্নপূর্ণা। যেটা না, আমাদের রানীমার বাড়ি থেকে যতক্ষণ মানে আমরা দালানে থাকি, সারাদিন তো থাকা সম্ভব না, আমরা যতক্ষণ দালানে থাকি আমরা প্রথা মেনে প্রসাদটা প্রসাদ বিতরণ বিতরণ করি। করি। এই বাড়ি থেকে কেউ প্রসাদ না পেয়ে যায় না। তার মানে বুঝতে আজকেও আপনারাও একটু প্রসাদ নিয়েই যাবেন। নিয়ে ওটা আমি আপনাদের আবার দেখিয়ে দেবো যে প্রসাদটা আমরা পেয়েছি। এই বাড়িতে না খেয়ে কেউ বেরোয় না, তাই সঙ্গে থাকুন। এবার বাড়িটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, যেটা আজ অবধি হয়নি। এত ইউটিউব চ্যানেল প্রচুর এসেছে, এই বাড়িতে শ্যুট করেছে, সময় কাটিয়েছে। ইনফ্যাক্ট অ্যাজ ইউজুয়ালি যেরকম বললাম, আপনারা দেখলেন সব চোখের সামনে, এই বাড়ির লোকেরা মাটির মানুষ। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এত যে জানবাজার রাজবাড়ি বা রানীমাকে নিয়ে আমাদের এখানে ইউটিউব ব্লগিংস হয়েছে, এই প্রথমবার আপনারা যে জিনিসগুলো দেখতে চলেছেন সেটা হলো সেই বিশেষ কাছারি ঘর সরাসরি সিসিআই এর চ্যানেলে আমাদের টিম, আমি, মৌসুমীদি, নীল আপনাদেরকে দেখাতে চলেছি। চলে আসুন। ভাবলেও আনন্দ লাগছে যে এই যে সিঁড়িটা দিয়ে, কাঠের সিঁড়িটা দিয়ে উঠছি সেই কাছারি ঘরের দিকে, এই সিঁড়ি দিয়ে একসময় ভাবুন রানীমা, বাবু পিতরাম দাস, বাবু রাজচন্দ্র দাস, এনারা সব ঘুরে বেরিয়েছেন। এই সেই দেয়াল, এই সেই দালান, আর এত এত কিছু হয়েছে এই বাড়িগুলোতে, বাড়ির মধ্যে। আজকে এই বাড়ির পরিবারকে দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগছে দেখে, যে ওনারা ভীষণ ডিলিজেন্টলি এই পুরো ব্যাপারটাকে মেনটেন করেছে। তাই প্রথমেই আপনাদেরকে ওই কাছারি ঘরটাতে নিয়ে যাই, যেই টেবিলটাতে বসে রানীমা স্বয়ং কাজ করতেন। আসুন। বুঝতেই পারছেন, এবার ঢোকার সময় বললাম যে রানীমার যে কাছারি ঘর, যেই ঐতিহাসিক যে টেবিলটা শ্বেত পাথরের, এটা ধরতেও ভীষণ অদ্ভুত লাগছে। আর সাথে দুজন মানুষকে তো আপনারা চিনেইছেন। একজন আমাদের টিমের মেম্বার মৌসুমীদি, রানী রাসমণির বড় মেয়ে পদ্মামণি দাসী, ওনার বংশধর, 6th জেনারেশন। আর পাশেই আছে আমাদের প্রিয় পিসিমা, আমাদের এই বাড়ির বয়োজ্যেষ্ঠ, আগেই সকালবেলা বললাম একটু আগে। জগদম্বা। হ্যাঁ, জগন্নাথ নামটা ও চৈতালি মাইতি। আচ্ছা, আজকে পিসিমাই বলে ডাকবো, মানে আমাদের জন্য পিসিমা, ভালোবাসার পিসিমা। মৌসুমীদি, আজকে আমি তোমাকে ধরেছি। এতদিন মৌসুমীদি ক্যামেরার পেছনে আমাদের পিআর এর কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, প্রোডাকশনের কাজ সবকিছু দেখছে, কিন্তু যেহেতু এই বাড়িতে ঢুকেছি তাই জন্য মৌসুমীদি তোমার কাছে কাজ ছাড়ছে না। কিন্তু মৌসুমীদি, পিসিমা, আমি না এটা ছাড়া ধরে কথা বলতে পারি, আমি এটা মনে হচ্ছে ধরে থাকি। একটু বলো না, আমাদের দর্শক বন্ধুদের বলো না এই টেবিলটার ব্যাপারে একটুখানি। আমরা দেখো ছোট থেকে শুনে এসছি, দেখিনি, শুনে এসছি বাবা কাকাদের জ্যাঠাদের কাছে। রানীমা এখানে বসে যত সমস্ত এর শৈশাবত করতেন এই টেবিলটাই, এই টেবিলটায় বসে রানীমা। তারপরে আমাদের দাদু বিজয় কৃষ্ণ হাজরা, উনিও এখানেই বসতেন। শৈশব, আমাদের এখানে শৈশাবত হয়, আচ্ছা। কোনো মিটিং হলে মিটিং হয়। আচ্ছা। হ্যাঁ, আর এই টেবিলের অনেক মাহাত্ম্য। মৌসুমীদি, হ্যাঁ, টেবিলটা ধরে তো বসেই আছি, টেবিলটা ছাড়তেই পারছি না, কিরকম একটা এরকম করে আটকে যাচ্ছে ব্যাগনেটের মতন। কেননা জাস্ট ভাবছি যে হয়তো কোনো একটা সময়, পিসিমা এটা তো হয়েছে হয়তো, যে এই জায়গাটা বসে আছি, এই জায়গাটা ধরে আছি, রানীমা এই জায়গাটা হাত দিয়ে কথা বলছে কারোর সাথে। আমরা তো দেখিনি, আমরা শুনেছি, কিন্তু আমরা এটা অনুভব করতে পারছি। হ্যাঁ, সেটা মানুষের অনুভব করা যায়। মানে আমি একটা জিনিস অনেক ব্লগে দেখেছি, সবসময় তো অন্দরমহলে অ্যালাউ করা যায় না, অনেক ব্লগেই দেখেছি অনেকে এসেছেন, বাট এটা কতটা যে অনুভব করতে পেরেছেন আমি সত্যি, কেন ওনাদের হাতের যে ময়লাটাও, সেটাও কিন্তু আমরা তার যোগ্যতাও রাখি না। পিসি, মৌসুমীদি, এইটা কি ধরে নেওয়া যেতে পারে এইটাই সেই টেবিলটা যেই এইটাই সেই টেবিলটা। তুমি শুনলে প্রশ্নটা হাসতে শুরু করবে।
যে এইটাই সেই টেবিলটা যেখানে মথুর বাবু, রামচন্দ্র দাস মহাশয়, মানে তোমাদের বড় ঠাকুর দাদা মশাই, তারপরে আমাদের চৌধুরী মশাই, আর আমাদের আরেকজন যিনি মথুর বাবু, ওনারা বসেছেন এই টেবিলে রানীমাকে নিয়ে। আর এই টেবিলটাতেই প্রথম কথা বলেছিলেন রানীমা যে আমি মা ভবতারিণীর মন্দির করব। শুধু রানীমা কেন, এই টেবিলে মানে অনেক ইতিহাস আছে। এই টেবিলে বসে তো সতীদাহ নিয়ে কথা হয়েছে, Exactly. বিবাহ, বিধবা বিবাহ যেটা, সেটা নিয়ে Exactly, কথা হয়েছে। exactly. এই টেবিলের মাহাত্ম্য শুধু একটা জায়গায় নয়, অনেক মানে জায়গায়। কম হাত পড়েনি এটার মধ্যে, কিন্তু এই টেবিলের ইতিহাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশীর্বাদ আছে, একদম। এই টেবিলেই রামমোহন রায়ের আশীর্বাদ আছে। মানে আমি তো যাচ্ছি না কোথাও, আমি এখানেই থেকে যাবো। এইটার ঠিক পরেই যেরকম বললাম, চলুন এই বাড়িতে যেখানে ঠাকুর এসে মথুরবাবুর সাথে থাকতেন, যেই খাটটাতে শুতেন, চলুন ওটা দেখাই। জানেন তো সিসিআই কালচার ক্যানভাস ইন্ডিয়ার একটা ভীষণ অভ্যেস আছে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিস বার করা। আজ অবধি যেটা কেউ দেখাতে পারেনি আপনাদেরকে, কালচার ক্যানভাস ইন্ডিয়া আমাদের টিম আপনাদের চোখের সামনে এমন একটা জিনিস দেখাতে চলেছে। ঐতিহাসিক তো বটেই, শুধু তাই নয়, তার ডিভিনিটি বুঝতেই পারছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন এই বাড়িতে আসতেন, তখন ঠিক এই ঘরটাতেই, আসুন কোন খাটটাতে শুতো নিজে চোখে দেখুন। এটাও স্পর্শ করুন, এটাও ভাগ্যের কথা। আমি আমি অ্যাকচুয়ালি একটু প্রণাম করতে চাইছি, মানে এখানে যখন ঠাকুর থাকতেন, এটা ওনারই ঘর অ্যাকচুয়ালি। জয় মা, জয় মা। ইট ইজ আ ডিভাইন ফিলিং। কালচার ক্যানভাস ইন্ডিয়া আপনাদেরকে এটা যে দেখাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা হয়তো সামনে এসে এটা দেখতে পাবেন না, কারণ এটা তো স্বাভাবিকভাবেই রানী রাসমণির কাছারি বাড়ির অন্দরমহল, সবাইকে তো দরজাটা খুলে দেওয়া যায় না, কারণ এখানে বাড়ির লোকেরা থাকে। কিন্তু এই যে সুবর্ণ সুযোগ পিসিমা আমাদেরকে করে দিলেন, এই খাটটাকে ছুতে পারছি, সত্যি গলাটা কাঁপছে, সত্যি হাতটা কাঁপছে। আমি এই ডিভিনিটিটা না এক্সপ্লেন করতে পারছি না, তাই জন্য আর বেশি কিছু বলবো না মৌসুমীদি পিসিমা, হ্যাঁ, লোকেরা একটু অনুভব করুক। আচ্ছা, হ্যাঁ সেই। আচ্ছা, অনেক বক্তব্য আছে ওনার। হ্যালো 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 জানেন এই সিঁড়িটার একটা মাহাত্ম্য আছে, যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন ইটগুলো, এগুলো কিন্তু ওনারা চেঞ্জ করেননি। এই সেই সিঁড়ি যেখান থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখান থেকে সখী বেশে এই সিঁড়ি থেকে নেমেছিলেন। চলুন আপনারাও সেটা উপভোগ করুন। এটাকে না অন্তত এই বাড়ির একটা সুড়ঙ্গর পথের মতন, এবং ঐতিহাসিক বিশেষত্ব তো আছেই, বিকজ এখান থেকে ঠাকুর নিজে ওই রকম বেশে নেমেছিলেন, যেটা সত্যি একটা মানে আরেকটা লীলা ঠাকুরের। আসুন এই আনন্দটা করতে করতে আস্তে আস্তে আমরা কাছারি বাড়ি থেকে আজকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করেছেন কি এখনো? কালচার ক্যানভাস ইন্ডিয়া আবার খুঁটিনাটি করতে ঢুকে গেছে। ঠিক আমরা যেমন হাজরা বাড়িতে জানলাম, কাছারি বাড়িতে, যে এই বাড়ির 3টে পুজো আছে। কাছারি বাড়ি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো চৌধুরী বাড়ি। কোন চৌধুরী বাড়ি? আমরা কিন্তু সবাই জানি প্যারিমোহন চৌধুরী, মেজ বংশ, যাদের পরিবারের মধ্যে এমন একজন ছিলেন যদুনাথ চৌধুরী। আমরা সবাই জানি মধ্য কলকাতার মধ্যে ভবানীপুরে যদুনাথ চৌধুরীর যদুবাবুর বাজার ভীষণ ফেমাস, এটাই সেটা বাড়ি। এটাও কথিত আছে যে এই দালানের পেছন দিকটাতে, এখন যেহেতু প্রাইভেট সবকিছুই বুঝতেই পারছেন, এখন আর তো আর আগেকার মতন নেই, এই ঠিক দালানের ঠিক ওই পাশটাতেই পেছন দিকে কিন্তু রানী রাসমণি এবং বাবু রামচন্দ্র দাসের ঘর ছিল, এখনো আছে, কিন্তু ওটা নট ফর পাবলিক। আসুন তাহলে আজকে বিশেষ সময় নষ্ট না করে পেছনে যখন দেখতেই পাচ্ছি মা এবং চৌধুরী বাড়ির বংশধরেরা সবাই আমাদের সামনে আছে, আর এই বাড়ির ইতিহাস নিয়ে 1884 সাল থেকে যে পুজোর যে ইতিহাসটা, সেটা আমরা ওনাদের মুখেই জেনে নেব। আসুন।
নমস্কার সবাইকে। আমরা কালচার ক্যানভাস ইন্ডিয়া, একজন তো খুবই পরিচিত মৌসুমীদি আমাদের টিমমেট, প্লাস আমরা বৌদিদের পেয়েছি, কাকিমাদের পেয়েছি এবং আগামী প্রজন্মকে পেয়েছি এই বাড়ির, যাদেরকে আমরা একটুখানি আপনাদেরকে বিরক্ত করতে এসেছি জাস্ট টু নো এই বাড়ির ইতিহাস, পুজোটা কবে থেকে শুরু হলো, কিরম ভাবে হচ্ছে, এবং এই যে আগামী জেনারেশন তাদের কাছে, সেটা ওদের প্রশ্নটা ওদের কাছে রাখবো। কাকিমা, আমি তোমার কাছে আসি। 1884 সালে এই পুজো শুরু হয়েছিল, কার হাতে শুরু হয়েছিল এই পুজোটা? এটা পুজো শুরু হয়েছে আমার রানী রাসমণি যদুনাথ চৌধুরী নাতি, বড় নাতি পুজোটা আরম্ভ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা রানী রাসমণির মেজমের বংশধর। আচ্ছা, মানে আমরা মেজমে মানে ইন দ্য সেন্স প্যারিমোহন চৌধুরীর আর কুমারী, মেয়ের নাম হচ্ছে কুমারী। ঠিক তাই, ঠিক তাই। আর প্যারিমোহন চৌধুরী জামাই। আচ্ছা, একটা জাস্ট প্রশ্ন এটা থেকে কিউরিয়াসিটিতে আসছে যে রানীমার সময় কি এতগুলো পুজো হতো? মানে দুটো তিনটে পুজো যেটা আমরা এখন দেখছি, যে এই জানবাজার পরিবারের যে তিনটে পুজো আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো কাছারি বাড়ি, চৌধুরী বাড়ি এবং বিশ্বাস বাড়ি, এইটা কি প্রথমে একটাই হতো? আচ্ছা আচ্ছা, তারপরে মেয়ের বিবাহ হওয়ার পর এই পুজোগুলো আরম্ভ হয়। আচ্ছা, তার মানে এটা ঠিক যে রানী রাসমণি বোধহয় দেখে গেছেন কি দেখে গেছেন এই পুজোগুলো? আচ্ছা, একটু পুজোর রীতিনীতি নিয়ে একটু বলো না আমাদের। আমাদের পুজো এমনি আগে এক সপ্তাহ মানে মহালয়ার পরের দিন থেকে বোধন বসতো। আচ্ছা, এখন সেটা সম্ভব হয় না। সেটা কি লোক বলের কারণে? তারপরে মানে অর্থনৈতিক সব দিক থেকে সবকিছুই, এই জন্য এটা আমাদের পঞ্চমী থেকেই শুরু হয়। আরেকটা বিশেষ প্রশ্ন করতে ইচ্ছা করছে, এই যে এত বনেদি বাড়ির পুজো, এত নামকরা বাড়ির পুজো, সরকার থেকে কোনো রকম কোনো হেল্প বা কোনো রকম কিছুই কোনোদিনই হয়নি? সেটা এগুলো আমাদের নিজস্ব একদম। আচ্ছা, একদম মানে নিজেদের থেকেই পুজো, যদুনাথ চৌধুরীরও ইনকাম থেকে, ওইখান থেকে ওটা থেকেই চলছে, আপনাদের ওই বিশেষ ওটাতেই চলছে। পুজোর 5টা দিন, হ্যালো স্যার, আপনাদের কাছে একটু আসি। তোমরা কি জানো, তোমরা এই বাড়ির নেক্সট জেনারেশন, এই বাড়ির হিস্ট্রি তোমরা একটু জানো? আমরা নবম জেনারেশন, 9th জেনারেশন, বুঝতে পারছেন কতটা এক্সাইটেড? না না নাই 9th। সো তোমাদের পুজোটা কেমন কাটে? আমাদের খুব ভালো কাটে। পুজোর ছুটি কি পড়ে গেছে? আচ্ছা, তার মানে পুজোর ছুটির পর থেকে বাইরে ঠাকুর তো দেখতে যাওয়া হয় কি? হয়। বাড়ি থেকে বেরোনোর সময় পাও তোমরা? ওয়াও। আচ্ছা, এইবারের কি প্ল্যান আছে? এবার প্ল্যান আছে একটু মজা করার। মজাটা তো হচ্ছেই, ওটা তো পড়াশোনা নেই এখন, ছুটি। তারপর লোকেরা আসবে, তাতে মজা। আচ্ছা, লোক যে আসে সেটা তোমাদের ভালো লাগে? ভেরি নাইস, দ্যাট ইজ গুড। ফ্রেন্ডসদের ডাকবো আমরা, ফ্রেন্ডসরাও আসছে, এখানে খেলাধুলো হবে। আমরা দুর্গা ঠাকুর দেখাবো। আচ্ছা, তোমাদের কি কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয় পুজোর? হ্যাঁ, কি করো তোমরা? আমি ওই মা বলেছে, হ্যাঁ। আর আমার বন্ধুদেরকে আমি সামলাবো, আচ্ছা, আর তার সাথে মাকে হেল্প করবো। মাইকটা একটুখানি কোর হাতে। হ্যাঁ, তারপরে বন্ধুদের সামলাচ্ছ তুমি? হ্যাঁ। তাহলে তারপরে তুমি আর পুজোর কোনো কাজ, অঞ্জলি দেওয়ানোর, ফুল দেওয়ার কোনো কাজ, ওইগুলো তোমাদের তো করতেই হয়। হ্যাঁ, আমাদের করতেই হয়। কিরম লোক আসে? প্রচুর ভিড় করে? হ্যাঁ, আমাদের বাড়ির লোকে, বাইরের লোকেরা আসে? বাইরের লোকেরা আসে। আমার তো আপনাদেরকে প্রশ্নই করতে ইচ্ছা করছে না, মানে ওরা এত সুন্দর করে জিনিসটা রিপ্রেজেন্ট করছে, আর ওদের হাতেই তো পড়বে, আগামী জেনারেশন তো ওরাই পুজো করবে। আমি এই জায়গাটাতে একটু স্পেশাল একটা চার্ট আনলাম, যে কাকিমা বৌদিদের জাস্ট বসিয়ে রেখেছি, ওদের কাছ থেকে তো উত্তর পেয়ে যাচ্ছি। আচ্ছা, বিসর্জনের দিন কে বেশি নাচে, তুমি না তুমি? আমি নাচি না। তুমি তো নাচো, আমার মনে হচ্ছে আমি তোমায় দেখেছি নাচতে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা কি করো তোমরা? হ্যাঁ, খুব ভালো। কিরম হয় খাওয়া দাওয়া? আমরা রাস্তা নরমালি বেরোই, বাড়িতে ভালো ভালো খাবার হয়। আচ্ছা, মায়ের ভোগ আর লুচি তরকারি, আহা, লাভলি ব্যাপার তো ওটা একদম। কতগুলো লুচি মোটামুটি তোমরা কনজিউম করে ফেলো? এই মা, তোমার বয়সে যখন আমি ছিলাম মিনিমাম 12টা। আমি 6টা মিনিমাম লাস্ট। আমি চেষ্টা করে দেখো একবার যদি হয় কোনো। আর ফুচকা খেলে মোটামুটি ফুচকা কতগুলো? হচ্ছে যে এই পুজোর কদিন তো এদের কোনো পড়াশোনা নেই, একদমই নেই, একদম পুরোপুরি আনন্দে। বাড়িতে লোক আসছে, মানে তাতে তখন আর ডাকতে হয় না মনে হয় মাদের যে ঘুম থেকে ওঠো বা রেডি হ বা ব্রাশ কর, তখন বরঞ্চ মাদেরকে তারা দেবে যে আমার জামাটা রেডি করো, এইটাই পরবো, ওই পরবো। তখন মনে হয় মাদের বেশি হেডেক হয়ে যায় যে ওদেরকে এদিকে স্কুলে ওঠার সময় কিন্তু ঘুম ভাঙবে না। এটা তো সবাই আমাদের ছিল বাবা, এটাকে নিয়ে আমরা কমপ্লেন কি করে করি বলতো? তবে একটা
একটা ভালো যে এখন থেকেই ওরা ছোট বয়স থেকে রেসপন্সিবিলিটি গুলো নিতে নিচ্ছে। শিখছে। আর ইনফ্যাক্ট আমি যেটা পরের বেশি দরকার মানে আমি যেটা বুঝি যে ওদেরকে না ছোটবেলা থেকে এই জিনিসগুলোতে যদি ইনভাইট করে দেওয়া হয়, দে নো হোয়াট টু ডু ইন দ্য কামিং জেনারেশন। নেক্সট টাইমে তো ওদের দেখবো যে ধুতি পাঞ্জাবি পরে ওরা একদম পুজোর জন্য আচ্ছা, অল তোমরা সেট। ধুতি পরো? হ্যাঁ আমরা হ্যাঁ? করি। হ্যাঁ বাহ, তাহলে আবার কি? তুমি কি বেশ। ধুতি পরছো? তোমার সাইজে কি ধুতিটা পাওয়া গেছে? আরে ধুতি তো ভারী আছে, পাওয়া কেন যাবে? না তোমার সাইজে পাওয়া গেছে এইটুকুনি একটা, তুমি তো ওই কার্তিক ঠাকুরের থেকেও ছোট্ট থাকতো। না আমি ঠিক, You're a big man, of course. আমি এই এই এরা দুজন বড়। হ্যাঁ আচ্ছা না আমি ভাবছিলাম তুমি বড়দা এদের। না 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 কাকিমা, পুজোর কিছু একটা জিনিস এই যে কাছারি বাড়িতে শুনলাম বলি প্রথাটা ছাগ বলি হতো, এখন বন্ধ হয়ে গিয়ে সেটা অন্য দ্রব্য আদা চাল এটাও কি এখানেই হয়? বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই বাড়িতে যেমন শুনলাম 3 দিন ধরে কুমারী পুজো হয়, সেটা কি এখানে না, হয়? আমাদের নবমীর দিনই হয়। এমনি আপনারা ভোগ কি মাকে তোলেন, মানে কি ভোগ খান প্রত্যেকদিন এই যে সপ্তমী? ওই ধরুন লুচি 5 রকম ভাজা, আচ্ছা মানে আর নতুন নতুন মিষ্টি যা রকম আচ্ছা মানে হয় আচ্ছা সব রকম মিষ্টি মানে দিয়ে দেয়া হয়। পুজোর কোনো স্পেসিফিক নিয়ম যেমন মানে এই যেমন দশমীতে আমাদের কিন্তু কাঁধে করে নিয়ে ঠাকুর যায়। আচ্ছা এইখান থেকেও কাঁধে করেই হ্যাঁ, বেরোচ্ছে। কাঁধে করে নিয়ে একদম বাবুঘাটে যায়। এবং কি হয়েছে, এক বছর কি হয়েছিল, মানে খুব বৃষ্টি হয়েছে, লোকেরা আসেনি। আচ্ছা তো আমার হাজবেন্ড কি করেছে, মানে লরি রেখেছে আচ্ছা ঠাকুর যাবে বলে। আচ্ছা আর তখন খুব এত শরীর খারাপ হয়েছিল, সে মানে বলার না, আমার সব পরীক্ষা হলো কিছুই হয়নি, অথচ ওই মানে ওই জন্য তারপর সেই বন্ধ করে দিয়ে তারপরে সেই কাঁধে করে নিয়ে কাঁধে করে সেই উঠলেন, বৃষ্টিও আমাদের বন্ধ নিয়ম হলো, যেটা, তারপরে কাঁধে হ্যাঁ, করেই গেলেন উনি। আমাদের নিয়ম এই যে মাফিক 100 ঘোড়ার গাড়ি, রানিমার সেই স্পেশাল এক্ষুনি গল্পটা শুনে আসলাম, 100 ঘোড়ার গাড়ি সেটা এখন এসেছে একটিতে, কিন্তু সেই প্রথাটা মেনটেন হচ্ছে। সেরকম কি কিছু মজার ঘটনা আছে এই বাড়িতে, যে নবপত্রিকা স্নানের কোনো স্পেসিফিক কোনো নিয়ম যেটা একইভাবেই চলে, একইভাবেই চলছে? সব একই। আচ্ছা, 3টে বাড়ির কি একসাথেই সবাই বেরোয়, মানে না, কলা না, বউ স্নান সবাই সবার মতন করে বেরোয়? ঠাকুরমশাইরা যখন যেরকম আচ্ছা, টাইমের মধ্যেই সবকিছু কাজ করে। একটা জিনিস ভীষণ ইউনিক এই বাড়ির, আমি এটা না বলে পারছি না, সব বনেদি বাড়িতে দেখেছি চোখ টানা বাংলা খাসমুখ হয়। এই বাড়িতে আমি আগেও এসেছি, তখন তো কারোর সাথে পরিচয় ছিল না, আমি সাধারণ দর্শক হয়ে বা আমি সাধারণ মানুষ হয়ে এসেছি। মায়ের মুখ কিন্তু খাস বাংলা নয়, না আমাদের যেটা একদম মানে মনে হচ্ছে স্বয়ং মা বসে আছেন। আছেন। আর সত্যি কথা বলছি, এই যে সাজটা আর্ট, এই যে আমাদের যেটাকে আমরা বলি ডাকের সাজ, হ্যাঁ। এটা তো ডাকের সাজ। হ্যাঁ। এই ডাকের সাজ কিন্তু আমি এটা অরিজিনাল দেখলাম, আমরা যেটা এমনি জায়গায় কোথাও বাগবাজারে যেমন দেখা যায় মায়ের অরিজিনাল ডাকের সাজ, এটাও কিন্তু একদম অরিজিনাল তারের সাজ। কোনোদিনও সাজ পাল্টেছেন আপনারা? না, আমাদের সোনালী একই রকম। একই রকম ভাবে হয়। আচ্ছা, নিরামিষ খাবার কতদিন চলছে আপনাদের? নিরামিষ আমাদের ষষ্ঠী থেকে? সপ্তমীটা ভাত খাই, আচ্ছা আর অষ্টমী চললে সারাদিন, আচ্ছা আর নবমীতে আমরা খাই, মায়েরা হয়তো খেতে নাগে, আচ্ছা। বয়স্করা খান না, কেউই খান না, ওরা দশমী হলে তারপর মানে ঠাকুর জলে পড়বেন তারপরে গিয়ে নিয়মটা ভঙ্গ হয় আর কি। মানে বলির হাঁড়ি পরিষ্কার হবে, উনুন পরিষ্কার আচ্ছা হবে, তারপর। আচ্ছা, আরেকটা জিনিস, লাস্ট, বেশি প্রশ্ন আমি করব না। এই যে কালচার ক্যানভাস ইন্ডিয়া, আমাদের যে টিমটা, মৌসুমী দি ইজ আওয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের এই টিমটাতে, এনার কাছে আমি অনেক গল্প শুনেছি, তোমাদের বাড়ির সব গল্প শুনেছি। এই যে আগামী প্রজন্ম, এরা যারা বসে আছে, এটা কিন্তু প্রশ্নটা কাকিমা তোমাকে করছি, ঠিক আছে? এরা কি অ্যাকচুয়ালি সেই রীতিনীতিগুলো ধরে রাখতে পারবে তো? আশা করছি রাখবে। প্রশ্নটা কিন্তু তোমাদের ছিল, হ্যাঁ, আশা করছি, কেননা এই বাড়ির যা ঐতিহাসিক ওটা না মর্ম, হলেও মানে রাখবে তো বটেই, কেননা সেটা রাখতে আমাদের হবে। বড় দাদা যিনি আছেন, ওনাকে দেখে আমার খুব রাখতে ভালো হবে। লেগেছে, উনি টানবেন এটা আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ কাকিমা, বৌদি, থ্যাংক ইউ। আমি জানি অনেকক্ষণ ওয়েট করিয়েছি, বাট এই যে সময়টা বা এই যে জায়গাটার যে ভ্যালুটা আমরা পাচ্ছি, আর সব থেকে বড় ব্যাপার, আবারও বলছি, এই বাড়িতেও এসে এই আতিথেয়তাটা চট করে আমরা কিন্তু এক্সপেক্ট করি না। মানে আমরা সাধারণ মানুষ তো, মানে আমরা সবসময় দেখি রাজ পরিবারের মানুষ অনেক উঁচুতে, হয়তো কথা বলবেন না, কিন্তু আপনাদের মধ্যে সত্যি তাই নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো কিন্তু সাবস্ক্রাইব করেননি বোধহয়, করে ফেলুন। আর ওনাদের দেখতে হলে পুজো এখানে আসতে হবে, যে কোনো দিন আসুন, ওনারা আপনাদের ওয়েলকাম করবেন। আর সঙ্গে থাকুন, কালচার ক্যানভাস ইন্ডিয়া কিন্তু আবার এক জায়গায় নিয়ে ঢুকছে আপনাদেরকে, এপিসোডগুলো না দেখলে ভালো লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভ শারদিয়া টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
গুড ইভিনিং, শুভ ষষ্ঠী। কালচার ক্যানভাস ইন্ডিয়া আজকে জানবাজারের বিশ্বাস বাড়িতে, বিশ্বাস বাড়িটার নামটা খুবই কমন, শুনেওছেন? ইয়েস, অ্যাবসলিউটলি। মথুরা মোহন বিশ্বাস, তার বাড়িতে আমরা আজকে এসেছি, তার বাড়ির পুজো দেখতে। আপনাদের ক্যামেরা আপনারা দেখবেন তাদের ঠাকুর। কিন্তু যেটা আমরা করি, আমরা সব সময় একটা জিনিস আমরা মাথায় রাখি, যে কালচার ক্যানভাস ইন্ডিয়া আপনাদেরকে সঠিক তথ্য দেবে, সঠিক ঘটনা এবং সঠিক গল্প আমাদের সাথেই। চলুন আজকের সন্ধ্যেটা এই বাড়ির বউয়ের সাথে, অন্বেষা বিশ্বাস, উনি এই বাড়ির বউ অ্যান্ড ওয়ান অফ দ্য মেন ইনচার্জ অফ দিস দুর্গা পুজো। চলুন সন্ধ্যাটা শুরু করা যাক। আসো আসো। বিরক্ত করলাম নাকি? না না, একদমই না, আসে। গল্প করতে করতে নিচে চলে আসলাম, ভাবলাম পুজোর গল্প যখন করব, বাড়ির গল্পটা করব। আর এত বললাম, এই যে পুরো দেখছেন এই যে সাজানো হয়েছে, এটার পেছনে কিন্তু একটা বিশাল বড় হাত। আমি নিজে 10 বছর 12 বছর আগে এসেছিলাম, তখন অবস্থা সত্যিই খুব শোচনীয় ছিল, দেখেই বোঝা যেত পুরনো বাড়ি। কিন্তু এখন আপনারাও আসুন, এই যে সৌন্দর্যটাকে পালন করে রেখেছে আর এই যে কালচারের লেগেসিটাকে মেনটেন করছে, পুজোর নিয়ম কানুন সব কিছু খুব সুন্দর করে মানাচ্ছে এই বিশ্বাস বাড়ি। তাই অন্বেষা, এই বাড়ি জানবাজারের বিশ্বাস বাড়ি বলেই পরিচিত, রানী রাসমণি ভবন। আমি জাস্ট একটাই জিনিস তোর থেকে একটু জানতে চাইছি, যে এই বাড়ি তো শুনেছিলাম ত্রৈলোক্যনাথ মহাশয়ের নাতি নিত্যগোপালের তৈরি। আচ্ছা, নিত্যগোপাল বিশ্বাসের তৈরি। আর ওনার হাতেই এই দুর্গাপুজো আরম্ভ। মানে তুই যেরকম দেখালি, ওই যে ঠাকুরের বেদিটাও তার মানে ততোধিক পুরনো। আর সব নিয়ম, আচ্ছা ওদের যেমন অনেক বনেদি বাড়িতে দেখেছি আমরা যে এই যে নিয়মাবলীর একটা বই হয়, তোদের কি ওরকম কিছু মেনটেন কিছু করিস না? নাকি? আমাদের ওরকম ভাবে সেরকম কোনো বই আছে বলে কিছু না, ওনাদের যে প্রথাটা হতো আমাদের সেই প্রথাটা ওইভাবেই মৌখিক ভাবে তোরা শুনেছিস আর ওটাই মেনটেন করে যাচ্ছিস। খাওয়া দাওয়াটা কিরম করিস তোরা? খাওয়া দাওয়াটা আমাদের পেঁয়াজ রসুন এই কদিন আমাদের হয় না, একদমই হবে না। আচ্ছা। আর আমাদের এই লুচি আর এই যেরকম হয় পুজো বাড়িতে ওরকম হয়। আমরা মাছ হয়, আর এখানে মহাপ্রসাদ হয়। মহাপ্রসাদ হয়। আচ্ছা, মানে আপনারা প্র্যাকটিক্যালি যখন এই হিস্ট্রিটাকে নিজে চোখে দেখছেন, সেটা কিন্তু অন্বেষা বিশ্বাস ও কিন্তু ঠিক 140 বছর আগে যেরকম গঠনটা ছিল ওটা কিন্তু ও একলা ফেরত নিয়ে এসেছে। থ্যাংক ইউ। মানে এরম ভাবে বনেদি বাড়িকে মেনটেন করেছিস, অ্যান্ড ইউ রিয়েলি শুড বি অ্যাওয়ার্ডেড ফর দিস। আমি এটা বারবার বলছি, এই অ্যাওয়ার্ডটা হবে যখন আপনারা বিশ্বাস বাড়িতে আসবেন। এই 140 বছরের প্রথা, 140 বছরের প্রথা। সুপ্রিয় ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সুপ্রিয় বিশ্বাস ইজ দি কারেন্ট জেনারেশন, রাইট? এবার এই যে ঐতিহ্য পালন, এই সংকল্পটা কি সুপ্রিয়ই করে? হ্যাঁ, এখন আগে কাকু করতো। আচ্ছা, কাকু চলে যাওয়ার পর, মারা যাওয়ার পর এখন সুপ্রিয়ই করে। আচ্ছা আচ্ছা। ঠাকুরের গয়নাগাটির কি নিয়ম আছে? আমাদের এখানে ঠাকুরের গয়নাগাটি বলতে এমনি নর্মাল গয়না, সোনার টিপ, নথ, এগুলোই। মানে এটার জন্য কি আলাদা করে কোনো সিকিউরিটি? তো না, এগুলো বাড়ির বড়রা যিনি একদম সিনিয়র পার্সন যিনি আছে, ওনার কাছে দশমীর দিন মায়ের ভাসানের আগে এগুলো গঙ্গার ঘাটে ওগুলো তুলে, মানে গঙ্গা অবধি সেগুলো যায়। আচ্ছা, আমি তো এটাও শুনেছি অন্যান্য জানবাজারের বাড়ির মতন এই বাড়ির কি প্রথা যে উনি কাঁধে করে বেরোবেন? এই বাড়িতেও কাঁধে করেই বেরোন। বাহ, মানে পুরোপুরি বনেদি। অন্বেষা, আমি একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করে, আমি জানি প্রচন্ড পুজোর ব্যস্ততা, তোকে এক্ষুনি বোধনের পুজোর সব বন্দোবস্ত করতে হবে, সুপ্রিয় আসবে, তাই বেশি সময় নষ্ট করছি না। পুজোর দিনে এমনি তো নর্মাল ডেজে একটা বাড়ির মতনই থাকে, পুজোর দিনে যদি দর্শনার্থীরা এসে একবার মাকে দর্শন করতে চায় বা পুজো দেখতে চায়, কোন সময়টা আসলে সুবিধা হবে? আমাদের সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি গেট খোলা থাকে। আচ্ছা, প্রত্যেক দিনই দর্শন করতে পারবে। এখানে প্রত্যেকটা রানী রাসমণির বাড়িতেই মাকে দর্শন করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে তো নিশ্চিন্ত হওয়া গেল একটু। তাই আপনারাও একটু নিশ্চিন্ত হয়ে সুস্থভাবে দুর্গাপুজোটাকে এনজয় করুন। কাউকে যেন আমরা বিরক্ত না করি, আর সবাই যেন আনন্দে থাকে, কারোর সাথে ঝগড়া বিবাদ এগুলো বন্ধ হয়ে যাক। এখন শুধু আনন্দের সময়, মহাষষ্ঠীর সন্ধে, মা আসছেন, এবং এই যে শারদিয়া মানেও কিন্তু আনন্দ। তাই কালচার ক্যানভাস ইন্ডিয়া একটা কথা আপনাদের বলছে, কিসের জন্য মিট করছেন? আমার ঘামছি আমি। সাবস্ক্রাইব করুন আর ইমিডিয়েটলি কমেন্ট করা শুরু করুন, না তো আমি আসবো না। সাবস্ক্রাইব করুন প্লিজ।
ভালোভাবে বলে দিই একবার, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ। অন্বেষা, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে অনেক অনেক ধন্যবাদ। এই যে সুযোগটা, এই অন্দরের মধ্যে দাঁড়িয়ে এই পরিবারের ব্যাপারে না, এত কিছু- তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তোমাদের জন্য অনেক মানুষ এগুলো আরো জানতে পারছে, একদম। বাড়িতে বসে সেই তারা দেখছে, যারা বয়স্ক মানুষ, যারা বেরোতে পারে না। বৃদ্ধাশ্রমে থাকে ঠিক তাই। বলো, যারা হসপিটালের বেডে থাকে বলো, তারা হয়তো এই জিনিসগুলো উপভোগ করতে পারে না, দেখতে পারে না, ঠিক তারা তাই। তোমাদের এই চ্যানেলগুলো থ্রু দিয়ে এগুলো উপভোগ করে একদমই এবং তাই, দেখতেও পারে। একদমই তাই, একদমই তাই। আপনাদের জন্য যারা বেরোতে পারছেন না, দেখুন এই বিশ্বাস বাড়ির দুর্গা আপনাদের সাথে সবসময় থাকবেন এবং ভালো থাকবেন সবাই।